তাহলে আমরা গতকালের ক্লাস পর্যন্ত বস্তু সংস্থার গতি সম্পর্কে যে প্রিলিমিনারি থিওরিটিক্যাল যে কনসেপ্ট, যে ডেফিনেশন, সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখে নিয়েছি। আমাদের পড়া কমপ্লিট। আজকের ক্লাস থেকে আমরা করব কি, যে কিছু অ্যাপ্লিকেশন দেখব। প্রথম যেটা নিয়ে দেখব সেটা হলো তোমার সংঘর্ষ বা কলিশন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন জিনিসটাকে আমরা বলবো সংঘর্ষ। সাধারণত আমরা ঘটনাটা সচরাচর দেখে থাকি যে একটা বলকে ধরো অন্য একটা বল দিয়ে আঘাত করলে কিছু সময় পর বল দুটো পরস্পরের সংস্পর্শে আসবে, তারপর আবার কি হবে, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। এই যে কিছু সময়ের জন্য তারা পরস্পর সংস্পর্শে এসেছিল, সেই সময় তাদের মধ্যে একটা খুবই উচ্চমানের বল, এখানে সেই বলটার নাম হচ্ছে লম্ব বল, এবং খুবই অল্প সময়ের জন্য ক্রিয়াশীল। কারণ আমরা জানি যে এই বল দুটো পরস্পরের সংস্পর্শে যতক্ষণ থাকবে সেই সময়কালটা হচ্ছে খুবই অল্প। তার মানে সংঘর্ষ সম্বন্ধে একটা সাধারণ আইডিয়া কি হলো, যে সংঘর্ষের সময় খুবই উচ্চমানের বল অল্প সময়ের জন্য প্রযুক্ত হবে। এই ধরনের বলকে আমরা কি বলেছিলাম, ঘাত বল। তাহলে এটা হলো সংঘর্ষটা হচ্ছে কি হচ্ছে না সেটা চেনার একটা উপায়। খুব উচ্চমানের বল হবে, স্ট্রং ফোর্স হবে, এবং খুব অল্প সময় ধরে সেই বলটা যদি ক্রিয়াশীল হয়, তারপর যখনই এই বস্তু দুটো পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে তখনও এই বল ক্রিয়াশীল নয়। আবার দেখো সংঘর্ষ ঘটানোর আগেও তখনও এই বল ক্রিয়াশীল নয়, কারণ আমরা জানি কি লম্ব বল সর্বদা পরস্পরের সংস্পর্শে থাকলে তখনই ক্রিয়াশীল। এটা হলো প্রথম কনসেপ্ট। এখান থেকে আর কি শিখলাম, দুটো কনসেপ্ট আমরা এখান থেকে নিয়ে নেব। একটা হচ্ছে যে সংঘর্ষের আগের সময়ের একটা স্টেট, আর সংঘর্ষের পরের সময়ের একটা স্টেট। আরেকটা কি, দেখো এটা একটা ভুল ধারণা জন্মায় যে সংঘর্ষ ঘটতে গেলে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে থাকতে হবে। এটা সব সময় হবে এরকম নয়। যেমন এখানে দেখো দুটো বল যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে, তারা পরস্পরের সংস্পর্শে ছিল। অ্যাটমিক ফিজিক্স পড়বে বা ফিজিক্সেও আমরা ক্লাস 12 এটা পড়বো, তখন কি হয়েছে, বিজ্ঞানী রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট ছিল সেই এক্সপেরিমেন্টে করা হয়েছিল কি, আলফা কণা স্রোত দিয়ে ওই অ্যাটমকে বোমবার্ড করানো হয়েছিল। তখন দেখবে ছবিটা, অর্থাৎ যে পাথ বরাবর ওই আলফা পার্টিকেল যায় সেই পাথটা হচ্ছে দেখতে এরকম, এরকম করে গিয়ে বেঁকে যাবে, এরকম করে গিয়ে বেঁকে যাবে, এরকম ভাবে গেলে রিফ্লেক্ট ব্যাক করবে। এটাকেও দেখবে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে এটাকে বলবে সংঘর্ষ। কিন্তু দেখো যে আলফা পার্টিকেল দিয়ে ওটার সাথে কলিশন করা হচ্ছিল তারা কিন্তু নিউক্লিয়াসের সঙ্গে কোন রকম বা অ্যাটমটার সঙ্গে কোন রকম কোনো টাচে ছিল না, কিন্তু এটাকে সংঘর্ষ বলা হবে। কেন সংঘর্ষ বলা হবে, কারণ আমার যে এই যে সংঘর্ষের যে প্রিলিমিনারি ডেফিনেশনটা আছে সেটা ক্লিয়ার কিনা দেখো, সেটা টাচে থাকলেও কি টাচে না থাকলেও কি ওটা দেখার দরকার নেই। দেখো এখানে যখন আলফা পার্টিকেল মানে হিলিয়াম আয়ন দিয়ে যখন নিউক্লিয়াসের সঙ্গে বা অ্যাটমটার সঙ্গে যখন সংঘর্ষ ঘটানো হচ্ছে, তখন কিছু সময়ের জন্য তাদের মধ্যে একটা তড়িৎ বল ক্রিয়াশীল হবে কিছু সময়ের জন্য, এবং সেই বলটা উচ্চমানের। দেখো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে এই ঘটনাটাকেও বলা হবে সংঘর্ষ। তাহলে এখান থেকে কি শিখলাম, সংঘর্ষের সময় বস্তু দুটি পরস্পরের সংস্পর্শে থাকতেও পারে, নাও থাকতে পারে। একবারে বাঁধা ধরা নয় যে সংস্পর্শে থাকতেই হবে, ঠিক আছে।
তাহলে কোন জিনিসটাকে প্রথমে অবজার্ভ করবো, যে উচ্চমানের বল এবং অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয়েছে কিনা। এরপরে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা কি না, সংঘর্ষের ফলে মোট ভরবেগের পুনর্বন্টন ঘটে বা রিডিস্ট্রিবিউশন ঘটে। অর্থাৎ সংঘর্ষের আগে একজনের ভরবেগ ছিল p1 আর আরেকজনের ভরবেগ ছিল p2। সংঘর্ষ ঘটে গেছে, সংঘর্ষের পর দেখা গেল যে ওই যে প্রথম পার্টিকেলটা, সেই প্রথম পার্টিকেলের ভরবেগ হয়ে গেছে p1 ড্যাশ, দ্বিতীয় পার্টিকেলের ভরবেগ হয়ে গেছে p2 ড্যাশ। এখন দেখো, আমি বলেছিলাম যে নিউটনিয়ান মেকানিক্সের প্রবলেম যখন সলভ করব, প্রথমে আমরা দেখে নেব সিস্টেম। প্রথমে আমাকে সিস্টেমকে কনসিডার করে নেব। এখানে দেখো, এই দুটোকে মিলে একসাথে একটা সিস্টেম বলছি, দুটো পার্টিকেল। এখন এই সিস্টেমের উপর যদি বাইরে থেকে কোন রকম কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তার মানে ওই সিস্টেমটা হয়ে যাবে আমার আইসোলেটেড সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট জানি, কি কনসেপ্ট না, ওর ভরবেগ, সিস্টেমটার মোট ভরবেগ বা টোটাল মোমেন্টাম, সেটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আগেও যা ছিল এখনো তা হবে। অর্থাৎ এখানে এই যে যেটা লিখেছি, আগে ছিল p1, অবশ্যই ভেক্টর রাশি, তো এই পরিমাণটা যা হবে সংঘর্ষের পরও এই পরিমাণটা একই থাকবে, কিন্তু মান আলাদা আলাদা হয়ে যাবে, দুজনের মান আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ভরবেগের কি হলো, আবার রিডিস্ট্রিবিউশন হলো, কিন্তু সিস্টেমটার মোট যে ভরবেগ সেটা কিন্তু অপরিবর্তিত আছে। তাহলে এই হলো তোমার সংঘর্ষ সম্বন্ধে একটা প্রিলিমিনারি কনসেপ্ট। এরপরে একটা টার্ম জেনে নেব, সেটা কি লাইন অফ ইম্প্যাক্ট। এই জিনিসটা কি, দেখো, এই যে দুটো বল, ধরো সংঘর্ষ ঘটার আগে u1 বেগে আর u2 বেগে যাচ্ছিল। এখন যদি u1 গ্রেটার দেন u2 হয়, এর বেগের অপেক্ষা এর বেগ যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই এ এর সাথে কোলাইড ঘটবে। যে সময় কোলাইড ঘটেছে সেই সময়কার যদি আমি একটা স্ন্যাপশট নিয়ে নিই, তাহলে দেখতে কিরকম হবে, তারা পরস্পর টাচে থাকবে। ঠিক যে সময় তারা পরস্পর টাচে থাকবে, সেই সময় যদি এখানে একটা স্পর্শীয় তল কল্পনা করা হয়, সেই তলটাকে আমরা বলবো স্পর্শকীয় তল। যে তল বরাবর পরস্পর পরস্পরের সঙ্গে টাচে থাকবে দুটো অবজেক্ট, সেই স্পর্শকীয় তলের উপর তুমি যদি লম্ব আঁকো, নর্মাল ড্র করো, সেই লম্ব রেখাটাকে আমরা বলবো লাইন অফ ইম্প্যাক্ট। তার মানে কি দাঁড়ালো আমার ডেফিনেশনটা, যে সংঘর্ষের সময় যখন দুটো বস্তু পরস্পর পরস্পরের সংস্পর্শে থাকবে, সেই সংস্পর্শ তলের লম্ব রেখাটাকে আমরা বলবো লাইন অফ ইম্প্যাক্ট। লাইন অফ ইম্প্যাক্ট কি, এটা আমার জানা হয়ে গেল। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই লাইন অফ ইম্প্যাক্টকে আমি আইডেন্টিফাই করব কিভাবে, চিনবো কিভাবে। তার একটা উপায় অলরেডি আমি এখানে বলে দিলাম, যে তারা পরস্পর পরস্পরের যখন সংস্পর্শে থাকবে, সেই সময় সংস্পর্শ তলের উপর যদি তুমি লম্ব আঁকো, তাহলে সেই লম্বটা হবে তার লাইন অফ ইম্প্যাক্ট। এটা জিওমেট্রির পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। এরপর যদি আমি মেকানিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে কি হবে, তাহলে দেখো, যে কোনো একটা অবজেক্ট নিয়ে নাও, সেই অবজেক্টের ভরবেগের পরিবর্তন বা মোমেন্টাম চেঞ্জ কোন দিকে হচ্ছে সেটা লক্ষ্য করো। যে কোনো একটা, এটা নিয়ে নাও অথবা এটা নিয়ে নাও, যে কোনো একটা অবজেক্ট নিয়ে নাও। অবজেক্ট নেওয়ার পর সংঘর্ষ ঘটার আগে ভরবেগ কত সেটা নিলে, সংঘর্ষ ঘটার পর ভরবেগ কত সেটা নিলে, নেওয়ার পর তার ডিফারেন্স করে দাও। ডিফারেন্স করে দিলে যেদিক বরাবর ভরবেগের পরিবর্তন ঘটবে সেই রেখা বরাবর হবে লাইন অফ ইম্প্যাক্ট। যদি
কোনো একটা বস্তু স্থির থাকে, এটা ধরো স্থির, আর এই একটা বস্তু দিয়ে এটাকে আঘাত করা হলো, ফলে এই বস্তুটা তো কোনো একটা দিকে সংঘর্ষের পর বেগ লাভ করবে। সংঘর্ষের আগে এর বেগ 0 ছিল, তাহলে যেদিক বরাবর বেগ লাভ করবে সেই দিক বরাবর রেখাটাই হবে তোমার লাইন অফ ইম্প্যাক্ট বা সংঘর্ষ রেখা। এরপর আসছি সংঘর্ষের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ কলিশন। সংঘর্ষকে আমরা দু রকম পয়েন্ট অফ ভিউ থেকে ক্লাসিফাই করব। প্রথমটা কি, সংঘর্ষ রেখার উপর নির্ভর করে আমরা সংঘর্ষকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার একরেখীয় সংঘর্ষ বা হেড অন কলিশন। কি জিনিসটা হেড অন কলিশন জিনিসটা কি? হেড অন কলিশন জিনিসটা হচ্ছে যে এই যে লক্ষ্য করো দুটো অবজেক্ট আছে, এই অবজেক্ট আর এই অবজেক্ট, এদের একজনের ভেলোসিটি u1 আর একজনের ভেলোসিটি u2। এখন এরা সংঘর্ষ তখনই ঘটাবে যখন u1 গ্রেটার দেন u2 হবে। হলো? এখন একরেখীয় সংঘর্ষ কাকে বলবো? যদি সংঘর্ষের আগের বেগ বা সংঘর্ষের পরের বেগ সবগুলোই যদি লাইন অফ ইম্প্যাক্ট বা সংঘর্ষ রেখা বরাবর হয় তখন তাকে বলবো একরেখীয় সংঘর্ষ। আবার রিপিট করছি, যদি সংঘর্ষের আগের বেগ যে কোনো কণার না সবগুলি কণার বেগ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পর যদি লাইন অফ ইম্প্যাক্ট বরাবর বা সংঘর্ষ রেখা বরাবর হয় তখন আমি সেই ধরনের সংঘর্ষকে বলবো হেড অন কলিশন বা একরেখীয় সংঘর্ষ। তাহলে এক্ষেত্রে কলিশনটা কি হবে? সংঘর্ষ রেখা বরাবর তাদের যেন বেগগুলো থাকতে হয়। এরপরের যেটা সেটা হলো তোমার দ্বিমাত্রিক সংঘর্ষ বা অবলিক কলিশন। দেখো এটাকে প্রথমে একটা ছবির সাহায্যে বোঝাই, তারপর ব্যাপারটাকে আমরা ডিফাইন করব। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটা কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর গতিশীল। আরেকটা বস্তু আছে, এইরকম একটা বস্তু, এই কোন দিক বরাবর গতিশীল? এই দিক বরাবর। যখন তাদের সংঘর্ষ ঘটবে, এটা ধরো কিছুটা সামনের দিকে এগিয়ে গেল, সেই সময় কি হবে? এই অবজেক্টটা এখানটায় গিয়ে ধাক্কা লাগাবে। তাহলে এক্ষেত্রে সংঘর্ষ তল বা স্পর্শকীয় তলটা কোনটা? এটা। লাইন অফ ইম্প্যাক্ট কখন ওটাকে কি বলবো, কোনটাকে বলবো? এটাকে বলবো লাইন অফ ইম্প্যাক্ট, নীল রঙের রেখাটাকে লাইন অফ ইম্প্যাক্ট। কিন্তু তাদের বেগের অভিমুখটা লক্ষ্য করো তো, একজনের বেগের অভিমুখ ছিল এই দিক বরাবর u1 আর অন্যজনের বেগের অভিমুখ ছিল এই দিক বরাবর u2। তার মানে কি দাঁড়ালো? সংঘর্ষের আগে বা সংঘর্ষের পরে বস্তুগুলোর বেগের অভিমুখ যদি সংঘর্ষ রেখা বরাবর না হয়, লাইন অফ ইম্প্যাক্ট বরাবর যদি না হয়, তাহলে সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো দ্বিমাত্রিক সংঘর্ষ বা অবলিক কলিশন। এই দুটো ভাগটা আমরা কার উপর বেস করে করলাম? লাইন অফ ইম্প্যাক্টের উপর বেস করে বা সংঘাত রেখার উপর বেস করে। এরপরের শক্তির উপর বেস করে আমরা সংঘর্ষকে 3 ভাগে ভাগ করব। কি কি? এক হচ্ছে তোমার পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, আরেকটা অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, আরেকটা স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। জিনিসটা কি? এগুলো বোঝার জন্য আমাকে কলিশন পার্টটাকে একটু হাইলাইট করতে হবে যে কলিশনের সময় কি ঘটে। কলিশনের সময় যে সমস্ত অবজেক্ট
যে সমস্ত অবজেক্ট পরস্পরের সংস্পর্শে আসছে তাদের একটা ডিফর্মেশন ঘটে, ডিফর্মেশন অ্যান্ড রিফর্মেশন। এই ব্যাপারটা কি, দেখো এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর u2 ভেলোসিটিতে অন্য একটা বস্তুর দিকে যাচ্ছে। এখন u1 গ্রেটার দেন u2 হলে তাদের মধ্যে কলিশন হবে। এবার কলিশনের সময় কি হবে একটু ভালো করে লক্ষ্য করবে। কলিশনের সময় একটা সময় আসবে যখন এই বস্তু দুটোর একটু ডিফর্মেশন ঘটবে। ডিফর্মেশন ঘটবে বলতে আকৃতি এবং আকারের একটা পরিবর্তন হবে। এই আকার আকৃতির পরিবর্তন ঘটা পর্যন্ত এই ব্যাপারটাকে আমরা বলবো ডিফর্মেশন। কি হলো, আকারটা ছোট হতে 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 একটা জায়গায় গিয়ে কম্প্যাক্ট হবে, তারপর আকারটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে শুরু করবে, অর্থাৎ কি হবে না রিফর্মেশন ঘটতে শুরু করবে। তারপর একটা সময় কি হবে যে অবজেক্ট দুটো পরস্পর থেকে দূরে সরে v1 আর v2 ভেলোসিটিতে যাবে। তাহলে ঠিক কম্প্যাক্ট হওয়ার পর থেকে শুরু করে আবার কি হলো, পূর্বের অবস্থায় ফিরে এলো, মানে পূর্বের শেপ আবার গেইন করলো। গেইন করার পর এইরকম ভেলোসিটি v1 v2 পর্যন্ত পাওয়া পর্যন্ত এই ঘটনাটাকে আমরা বলছি কি রিফর্মেশন। তাহলে মাঝে একটা ঘটনা ঘটছে, অবজেক্টটার ডিফর্মেশন ঘটছে। এখন যদি ইলাস্টিসিটি পোরশনটা পড়ে নাও তাহলে জানবে যে কোনো একটা অবজেক্টকে যদি ডিফর্ম করা হয়, আকার বা আকৃতির পরিবর্তন করা হয়, তাহলে ওই সিস্টেমটার মধ্যে কিছু পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়। নিশ্চয়ই বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করা হয়েছে। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে সিস্টেম দুটোর যে কাইনেটিক এনার্জি ছিল, সেই কাইনেটিক এনার্জির কিছুটা পার্ট ওই অবজেক্টটাকে ডিফর্ম করতে কাজে লাগবে। হলো, এখন রিফর্মেশন জায়গাটার উপর নির্ভর করে যাবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে কি অস্থিতিস্থাপক হবে কি পূর্ণ অস্থিতিস্থাপক হবে। যদি ডিফর্মেশনের পর অবজেক্ট গুলো একেবারে পূর্বের আকার পেয়ে যায় তাহলে সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে কি, এই যে গতিশক্তির কিছুটা শক্তি ডিফর্ম করেছিল সেই শক্তিটা আবার পূর্বে ফিরে এলো, অর্থাৎ গতিশক্তির কোন রকম কোনো পরিবর্তন হয়নি। সংঘর্ষ ঘটার আগে গতিশক্তি যা ছিল, সংঘর্ষ ঘটার পর সিস্টেমটার গতিশক্তি যদি একই থাকে সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে না, কিছু পরিমাণ শক্তি বস্তুটার ডিফর্মেশন ঘটিয়ে দেবে। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, বস্তু দুটো পরস্পর ডিফর্ম হয়ে পরস্পরের সঙ্গে জুড়ে যাবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তির কোন রকম কোনো পরিবর্তন হবে না। অস্থিতিস্থাপক আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তির কিছুটা করে পরিমাণ বস্তুটার মধ্যে ডিফর্মেশন এনার্জি হিসাবে স্টোর থাকবে, অর্থাৎ গতিশক্তির পরিমাণটা সংরক্ষিত থাকবে না। সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এই জিনিসটা কি, এই যে এতক্ষণ ধরে আমরা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষটা বললাম এবং এই সংঘর্ষে কি ব্যাপার ঘটছে সেই ব্যাপারটাই বললাম। এখন এটাকে একটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হবে। তো ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করব, তার জন্য একটা কনসেপ্ট এনেছি, সেটাকে বলা হয় সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ই। তাহলে ই এর ডেফিনেশনটা কি, ই এর ডেফিনেশনটা বলেছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের অপসারণ বেগ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো,
ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, একজন U1 এ যাচ্ছে, একজন U2 তে যাচ্ছে। এখন U1 গ্রেটার দেন U2 হলে বলেছি কলিশন ঘটবে। কলিশন হওয়ার সময় তারা কি করছে, পরস্পরের সংস্পর্শে থাকবে। তারপর কিছুক্ষণ বাদে তারা পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে এবং একজনের বেগ হয়ে যাবে v1, আরেকজনের বেগ হয়ে যাবে v2। এখন অপসরণ বেগ এবং আগমন বেগ এটা সম্বন্ধে আমার যে আপেক্ষিক বেগের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবে। আমি জাস্ট এখানে একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অপসরণ বেগ হচ্ছে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার বেগ। দূরে সরে যাওয়ার মানে দেখো এই যে v2, যদি v2 গ্রেটার দেন v1 হয় তাহলে কি হবে, বস্তু দুটো সারা জীবন সংঘর্ষ ঘটাবে না এবং একজন অপরজনের থেকে ক্রমশ দূরে সরে যাবে। তাহলে অপসরণ বেগ মানে কি, v2 মাইনাস v1, একটা থেকে অন্যটাকে বিয়োগ করা। কোনটা থেকে কোনটা বিয়োগ করা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, দ্বিতীয়টা থেকে প্রথমটা। তাহলে এটা হবে তোমার সংঘর্ষের পরের অবস্থা, এটা অপসরণ বেগ। আগমন বেগ কি, আগমন বেগ হচ্ছে যে দেখো এক্ষেত্রে এরা কলিশন তখনই ঘটাবে যদি U1 গ্রেটার দেন U2 হয়। যদি U2 গ্রেটার দেন U1 হয় সারা জীবনে কলিশন ঘটাবে না, অর্থাৎ U1 মাইনাস U2 হবে। এটাকে বলা হয় আগমন বেগ। ভালো কথায় আগমন আপেক্ষিক বেগ বলতে পারো, কোনো সমস্যা নেই। সাধারণত আগমন বেগ বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলা হয়, একটা থেকে অন্যটাকে বিয়োগ করা। ভেলোসিটি অফ সেপারেশন সেটাও একই। এই দুটোর রেশিওকে আমরা বলবো ই। সংঘর্ষের পর পরস্পরের সাপেক্ষে অপসরণ বেগ বাই সংঘর্ষের পূর্বে আগমন বেগ, এই দুটো অনুপাতকে আমরা বলবো কি না সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এখন এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের উপর বেস করে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক আর ইনইলাস্টিক আর ইলাস্টিক এই তিনটে কলিশন বলেছিলাম, সেটাকে ডিফাইন করব। পারফেক্টলি ইনইলাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান 0 হয়। একটু ভালো করে লক্ষ্য করো, ই এর মান 0, তার মানে কি v2 মাইনাস v1 ইজ ইকুয়ালস টু 0। v2 মাইনাস v1 ইজ ইকুয়ালস টু 0, এটা কি ইন্ডিকেট করছে, v2 ইজ ইকুয়ালস টু v1। অর্থাৎ পূর্ণ অস্থিতিস্থাপক বা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ওই বস্তু দুটো পরস্পরের সংস্পর্শে জুড়ে থেকে যাবে সারা জীবন, জুড়ে একসঙ্গে গতিশীল হবে। আর ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ই এর ভ্যালু হবে লেস দেন 1 গ্রেটার দেন 0। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, v2 মাইনাস v1 এই যে ভ্যালুটা v2 মাইনাস v1 is less than u1 minus u2, less than u1 minus u2। যদি এরকম সিচুয়েশন হয় তখন সেই কলিশনটাকে আমরা বলবো ইনইলাস্টিক কলিশন। আর যদি E is equals to 1 হয় সেটাকে আমি বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, v2 minus v1 is equals to u1 minus u2। অপসারণ বেগ, সংঘর্ষ ঘটার পর অপসারণ বেগ আর সংঘর্ষ ঘটার আগে আগমন বেগ, ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। সাধারণত পরিবেশে এটা বেশি লক্ষ্য করা যায় নেচারে। ইলাস্টিক কলিশন আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন হয় না বললেই চলে, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন কম দেখা যায়। আর এখানে আরো দু তিনটা কথা অ্যাড করে নিই। প্রথম কথা তো অ্যাড করলাম এটা, দ্বিতীয় কথা অ্যাড করলাম এটা, তৃতীয় কথা এখানে অ্যাড করব যেটা এখানটায় প্রযোজ্য, এই দুটো জায়গায় হবে না, কি না গতিশক্তি সংরক্ষিত থাকে। আগেও আমি বলেছিলাম, এখানে জাস্ট আরেকবার রিভাইজ করে নিচ্ছি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তিটা কোন রকম কোনো ডিফরমেশন এনার্জি বা স্থিতিস্থাপক শক্তিতে রূপান্তর হয় না বা ফিরে পাওয়া যায় সম্পূর্ণরূপে। ফলে কি হয়, গতিশক্তির কোন রকম কোনো পরিবর্তন হয় না, গতিশক্তি সংরক্ষিত থাকে। এই দুটো জায়গায় কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। এটা হলো তোমার সংঘাত গুণাঙ্ক
বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ধারণা। এবার একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা যাক। তার আগে দেখে নিই সংঘর্ষের ঘটনাটা। এটা হলো একটা বস্তু যেটা u1 বেগে যাচ্ছে, এই বস্তুটা u2 বেগে যাচ্ছে, u1 গ্রেটার দেন u2, তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে ঠিক যে মুহূর্তে কণা দুটো টাচ করেছে, সেই মুহূর্তে একজনের বেগ হচ্ছে u1, অন্যজনের বেগ u2। এবার তাদের একটু ডিফর্মেশন ঘটবে, ডিফর্মেশন ঘটেছে, ঠিক যেই সময় ডিফর্মেশন ঘটবে সেই সময় দুজনের ভেলোসিটি কি হবে, v হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে। তারপর কি হবে, আবার রিফর্মেশন ঘটবে, মানে তাদের আকৃতি পুনরায় ফিরে পাবে। এই সময় তাদের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি একজনের v1, একজনের v2। আর কি, এখানে u1 গ্রেটার দেন u2, এখানে v2 গ্রেটার দেন v1। ঠিক টাচ করার পর থেকে সংঘর্ষ ঘটা পর্যন্ত, মানে স্পর্শ করার পর থেকে আকৃতির পরিবর্তন পর্যন্ত, সেই পোরশনটাকে আমরা বলবো ডিফর্মেশন। আর আকারটা ফিরে পাওয়ার সময় থেকে শুরু করে এখান পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলবো রিফর্মেশন। আগে আমরা ডিফর্মেশন সম্বন্ধে একটা জাস্ট উপর আইডিয়া বললাম, এখানে আমি সেই প্রপার কনসেপ্টটা আমি ক্লিয়ার দিয়ে দিলাম, আগেরটার থেকে এটা বেটার। তাহলে এখন যদি এই দুটোকে মিলে একটা সিস্টেম তৈরি করি, কারণ আমার হাতে কি আছে, সিস্টেম অফ পার্টিকেলের উপর নিউটনিয়ান মেকানিক্স আছে, এই দুটো পার্টিকেল মিলে আমি একটা সিস্টেম তৈরি করেছি, সেই সিস্টেমটার উপর বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, তার মানে F external is equals to 0, অর্থাৎ সংঘর্ষ ঘটার আগে ভরবেগ, প্রথমটার ভর যদি m1 ধরে নেই, u1 প্লাস দ্বিতীয়টার m2 u2 equals to এই জায়গাটায় m1 প্লাস m2 into v equals to m1 v1 plus m2 v2। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভেক্টর সাইন দেওয়ার কথা, যেহেতু এই সংঘর্ষটা হেড অন কলিশন বা একরেখীয় সংঘর্ষ, ফলে ওয়ান ডাইমেনশনে কাজ করছি, তাহলে ডাইরেকশনটা না দেখালেও চলবে। এই দুটো পার্ট থেকে আমি কি বলতে পারি, v is equals to m1 u1 plus m2 u2 by m1 plus m2। আর এই দুটো ইকুয়েশন থেকে কি বলতে পারি, v is equals to m1 v1 plus m2 v2 by m1 plus m2। এই ইকুয়েশনটাকে আমরা পরে কাজে লাগাবো। তাহলে আমি কি পেলাম, এই যে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্টকে এক জায়গায় লিখি, m1 u1 plus m2 u2 is equals to m1 v1 plus m2 v2। আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘাত গুণাঙ্কের যে সংজ্ঞাটা ছিল সেটা ছিল এরকম, E is equals to দূরে সরে যাওয়ার বেগ v2 minus v1 বাই কাছে আসার বেগ u1 minus u2। তো এখান থেকে আমরা বলতে পারি কিনা দেখো তো, v2 minus v1 is equals to E into u1 minus E into u2। এই ইকুয়েশনটা লক্ষ্য করো আর এই ইকুয়েশনটা লক্ষ্য করো, এই যে দ্বিতীয় নাম্বার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটার সাথে আমি করব কি, এটা ধরো দ্বিতীয় নাম্বার ইকুয়েশন, এটা প্রথম নাম্বার ইকুয়েশন, তাহলে আমি করব কি 1 প্লাস 2 ইন্টু m1 করে দিই, কি দাঁড়াচ্ছে তাহলে m1 v1 plus m2 v2 equals to m1 u1 plus m2 u2।
এই ইকুয়েশনটা, আর এটাকে m1 দিয়ে গুণ করে নেই, মাইনাস অফ m1 v1 মাইনাস অফ m1 v1 প্লাস অফ m1 v2 প্লাস অফ m1 v2 is equals to e m1 u1 মাইনাস e m1 u2। এখন দেখো এই দুটোকে যদি যোগ করে নেই, এই পার্টটা কেটে যাবে, তখন আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, m1 প্লাস m2 is equals to, এখানে u1 পার্টটাকে কমন নিয়ে নাও, m1 টাকে কমন নিয়ে নাও, 1 প্লাস e m1 u1 প্লাস m2 মাইনাস e m1 ইন্টু u2। তাহলে v2 কি দাঁড়াচ্ছে, v2 is equals to 1 প্লাস e m1 u1 বাই m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস e m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2। তাহলে সংঘর্ষের পর অন্তিম বেগ বের করার সমীকরণ হচ্ছে এটা। এটা কার, দ্বিতীয় কণার। সিমিলারলি বাড়িতে ট্রাই করবে, প্রথম কণার ক্ষেত্রে v1 is equals to আমরা পাবো m1 মাইনাস e m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস 1 প্লাস e m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। দেখো এই দুটো অ্যান্সার মনে রাখার জন্য একটু টিপস দেখে নাও কিরকম। দেখো দুটো জায়গাতেই m1 m2 দিয়ে ভাগ আছে, এখানেও দেখো এখানেও দেখো, হয়েছে? কি বের করতে হবে সেটার উপর লক্ষ্য করো। যদি v1 বের করতে বলে প্রথমতম কণার ক্ষেত্রে, ঠিক, তাহলে সেক্ষেত্রে হবে প্রথমটা থেকে দ্বিতীয়টার সঙ্গে ই গুণ করে বিয়োগ। আবার রিপিট করছি, যদি প্রথমটার ক্ষেত্রে হয় তাহলে সেটা থেকে দ্বিতীয় অন্যটার সঙ্গে ই গুণ করে বিয়োগ, যদি দ্বিতীয়টা হয় সেটা থেকে অন্যটার সঙ্গে ই গুণ করে বিয়োগ ইন্টু u1 1 1 2 2। আমি আবার রিপিট করছি, ধরো আমি v1 এর পরিমাণটা বের করছি, তাহলে u1 একটা থাকবে, v1 u1, এবং নিচে থাকবে m1 m2, আমি দুটোর ক্ষেত্রেই বলেছি m1 প্লাস m2 দুজনে থাকবে, আর ওপরটাতে কি লিখবো, যেটা আছে তার করেসপন্ডিং মাস কি হবে m1 মাইনাস দ্বিতীয়টার m2 তার সঙ্গে ই গুণ করে দাও, ব্যাস অ্যান্সার হয়ে গেল। দেখো এখানে u1 পার্টটা লক্ষ্য করো, ঠিক আছে? আবার v2 এর ক্ষেত্রে করতে চাও, v2 is equals to m1 প্লাস m2 নিচে সবে লিখে নাও, তারপর 2 ছিল তার মানে 2 মাইনাস অন্যটা ই ইন্টু অন্যটা m1 ইন্টু 2 2, বোঝা গেল? একটা টার্ম কমপ্লিট হয়ে গেল। এরপর অন্য যে টার্মটা আছে, অন্য টার্ম আছে বলতে 2 এর ক্ষেত্রে 1, 1 এর ক্ষেত্রে 2 হলো। 1 এর ক্ষেত্রে প্রথমে দেখে নেই, দুজনের ক্ষেত্রেই m1 m2 কে ভাগ করে নাও m1 প্লাস m2 দিয়ে, দেখো m1 প্লাস m2 নিয়ে ভাগ করে, তারপর সবের ক্ষেত্রে 1 প্লাস ই দিয়ে যোগ করে দাও, 1 প্লাস ই 1 প্লাস ই, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে উল্টোটা নিয়ে নাও m2, দ্বিতীয়টার ক্ষেত্রে উল্টোটা m1, ব্যাস এভাবে মনে রাখবে, মনে কিন্তু রাখতে হবে। সংঘর্ষ ঘটার পর তাদের বেগ কি হবে তার সমীকরণ। এই হলো তোমার একরেখীয় সংঘর্ষ বা হেড অন কলিশনের ক্ষেত্রে সমীকরণ। আরেকটা আছে, সেটা হলো তোমার অবলিক কলিশন বা দ্বিমাত্রিক সংঘর্ষ। এক্ষেত্রে
কোনো ডেরিভেশন আমরা করব না, শুধুমাত্র একটা বেসিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা জেনে নেব, পরে যখন প্রবলেম আসবে তখন সেই অনুযায়ী আমরা সেই কনসেপ্টটাকে লাগাবো। দুটো টার্ম আছে, একটাকে আমরা বলি কমন নরমাল বা সিএন, আরেকটাকে বলি কমন ট্যানজেন্ট বা সিটি। আমরা বলেছিলাম যে দুটো বস্তু একটা সময় পরস্পরের সংস্পর্শে আসবে, ফলে তাদের একটা কমন ট্যানজেন্ট সারফেস বা সাধারণ স্পর্শক তল থাকবে। সেই সাধারণ স্পর্শক তল বা ট্যানজেন্ট সারফেসের উপর যদি তুমি একটা লম্ব বা নরমাল ড্র করো, তাহলে সেটাকে আমরা বলবো কমন নরমাল। আর ওই যে তাদের যে স্পর্শক তল আছে, ঠিক আছে, ওই স্পর্শক তল বরাবর একটা রেখা কল্পনা করলে সেই রেখাটাকে আমরা নাম দেব কমন ট্যানজেন্ট। এখন এই যে আমরা বলছিলাম প্রথমে শুরুতেই কি না, সংঘর্ষ ঘটার সময় একটা উচ্চমানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয়, সেই বলটা কমন নরমাল লাইন বরাবর ক্রিয়াশীল হয়। এই যে লম্ব রেখা এই দিক বরাবর ক্রিয়াশীল হয়। অর্থাৎ আমি যা কিছু ডেফিনেশন এখানে শিখলাম, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ গুণাঙ্ক, সেই সমস্ত কনসেপ্ট আমি এই রেখা বরাবর ব্যবহার করব। আর কমন ট্যানজেন্ট বরাবর দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে যে তোমার যদি সারফেসটা স্মুথ হয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো ঘর্ষণ বল নেই। ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে ওই যে বেগের অবলিক কলিশন, তো অবলিক কলিশন হলে কি হবে, যে বলেছিলাম যে বেগটার কমন নরমাল অভিমুখে কোনো রকম কোনো সরাসরি অভিমুখ থাকবে না, দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে কমন ট্যানজেন্ট বরাবর, একটা হচ্ছে কমন নরমাল বরাবর। কমন ট্যানজেন্ট বরাবর যে পার্টটা থাকবে সেটার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। সংঘর্ষ ঘটার আগে যে বেগ থাকবে, সংঘর্ষ ঘটার পর সেই বেগ অপরিবর্তিত থাকবে যদি সারফেসটা স্মুথ হয়। ওইখানে কমন ট্যানজেন্ট বরাবর কোনো রকম কোনো সংঘর্ষ গুণাঙ্কের সম্পর্ক আনবে না। এই হলো অবলিক কলিশনের মেন কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলে অবলিক কলিশন সম্বন্ধে তুমি অঙ্ক করতে পারবে।